এখন আমরা এইচটিএমএল নিয়ে এমসিকিউগুলো চেষ্টা করব সলভ করার জন্য। তো এইচটিএমএল অংশ থেকে 4 থেকে 5টা এমসিকিউ আসবে এবং কি সবচেয়ে সহজ যদি কোনো অধ্যায় থাকে এমসিকিউর জন্য সেটা আসলে এইচটিএমএল। যদি বেসটা একটু ভালো থাকে অনায়াসে আমরা আনসার দিতে পারবো এইচটিএমএল রিলেটেড। তো এইচটিএমএলের যে কাজটা নোটপ্যাডও সাধারণত নোটপ্যাডও করতে হয়। নোটপ্যাড এই নোটপ্যাডের অনেক সময় এমসিকিউ আছে যে আসলে এইচটিএমএলটা কোথায় কাজ করতে হয়। এইচটিএমএলটা আসলে নোটপ্যাডও কাজ করতে হয় এবং কি এইচটিএমএলের মেইনলি কাজ হলো ওয়েব ডিজাইন করা বা ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য। তো প্রশ্ন আসে যে এইচটিএমএল আসলে দুই ভাগে ভাগ করা হয়। এইচটিএমএলকে স্ট্যাটিক মানে ওয়েবসাইটকে যে এইচটিএমএলের ক্ষেত্রে ট্যাগটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে ট্যাগ এখন অনেক সময় এমসিকিউ আছে যে ট্যাগ কিভাবে, আসলে ট্যাগ বলতে ও যে ব্র্যাকেট রয়েছে আসলে নিচের ওটা হলো এইচটিএমএল ট্যাগের চিহ্ন, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটাই কিন্তু ট্যাগ। তো এমটি ট্যাগ আর কন্টেইনার ট্যাগ। তো যেটা সচরাচর প্রশ্ন আসে যে এমটি ট্যাগ নিচের কোনটি। এমটি ট্যাগ বলতে শুধু ওপেনিং থাকবো, তোমার কিছু মনে রাখলেই হলো। যেটা বারবার আসে ইমেজ, এমটি ট্যাগের ক্ষেত্রে ইমেজ, ব্রেক আর এইচআর, এই তিনটাই কিন্তু এমটি ট্যাগ। এর পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রেই কন্টেইনার ট্যাগ, যদিও আরও এমটি ট্যাগ কয়েকটা রয়েছে, তবে বারবার প্রশ্নের মধ্যে কিন্তু এইগুলোই আসে, ইমেজ ট্যাগ, ব্রেক বা হরিজেন্টাল, এইচআর যেটা। তো যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আমরা দুইটি ভাগে ভাগ করছি, যে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডায়নামিক ওয়েবসাইট। যে এইচটিএমএল এমসিকিউ আছে যে স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলো, বা স্ট্যাটিক ওয়েবসাইট লিখতে গেলে আসলে কী কী ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। আসলে দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, একটা লাগে এইচটিএমএল আর ওটা লাগে সিএসএস স্ট্যাটিকের ক্ষেত্রে, যেটা আসলে পরিবর্তনযোগ্য নয়। আর ডায়নামিক যেটা আসলে পরিবর্তনশীল সেটা এএসপি বা পিএইচপি, এই দুইটা ল্যাঙ্গুয়েজের সাহায্যে আসলে তোমার ডায়নামিক ওয়েবসাইটটা কাজ করতে হয়। তাহলে তুমি একটু মনে রেখে যাবে। এবং কোনো সময় প্রশ্ন আসে যে এইচটিএমএল পূর্ণরূপটা নিচের কোনটি, অথবা এসপির পূর্ণরূপ কোনটা, পিএইচপি গুলো দেখে যাবে, বা সিএসএস পূর্ণরূপ যেটা ক্যাসকেডিং স্টাইল শিট। প্রশ্ন কিন্তু সিলেট বোর্ডে এসেছিল মেবি 24 সালে হয়তো, সিএসএস এর পূর্ণরূপটা ক্যাসকেডিং স্টাইল শিটটা একটু দেখে যাবে। এখন আসে টেবিল ডাটা। টেবিল ডাটার ট্যাগ কোনটি। আসলে টেবিল ডাটা ট্যাগ, টেবিল অনেক সময় প্রশ্ন আছে যে টেবিলের ট্যাগ নিচের কোনগুলা, TABLE টেবিলের ট্যাগ। টেবিলের ট্যাগ দেখবে তুমি TR টেবিল রো, অথবা TD এগুলো আছে নি, অথবা ক্যাপশন রয়েছে নি, অথবা TH রয়েছে নি, এগুলো কিন্তু টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ কোনগুলো রয়েছে, TR, TD, ক্যাপশন বা TH। কিন্তু এখানে বলছে টেবিল ডাটা, তাহলে টেবিল ডাটা হলে TD হবে আনসারটা। আর যদি টেবিল রো বলে তাহলে TR, আর যদি ক্যাপশন থাকে অথবা টেবিল হেডিং যদি বলে তাহলে TH। তার টেবিল নিজে একটা ট্যাগ থাকবে। এবং কি যে এখানে রয়েছে পিকচার রিলেটেড, যে এভাবে pic1.jpg, এটার জন্য আসলে কি কি ইউজ করতে হয় আসলে দেখবে ওভাবে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা ইমেজ এবং কি এসআরসি লিখতে হয়। তোমাকে অনেক সময় প্রশ্ন আসে যে ইমেজর অ্যাট্রিবিউট কোনটা। ইমেজর অ্যাট্রিবিউট হলো এসআরসি, যেটা শুজ pic1.jpg দিতে হয়। এরপরে অনেক সময় প্রশ্নটা যে এসআরসিটা কি, এসআরসি হলো কি ইমেজের একটা অ্যাট্রিবিউট, এবং এভাবে দিয়ে দিয়ে বলতে পারে এইচটিএমএলটা কি হবে। তাহলে অবশ্যই ইমেজ এসআরসি পিকচার.জেপিজি, এটা ভ্যালুটা কোটেশনের ভিতরে থাকবে। কারণ অনেক সময় প্রশ্ন আসে যে এটা ইমেজটা কি। ইমেজটা সাধারণত এখানের মধ্যে ট্যাগ, এসআরসি কি, এসআরসি অ্যাট্রিবিউট, অথবা অ্যাট্রিবিউট বলে, অথবা অ্যাট্রিবিউট নেম বলে। আর ও যে pic.jpg, pic.1.jpg এটাকে অ্যাট্রিবিউট ভ্যালু বলে। কি বলে? অ্যাট্রিবিউট ভ্যালু। তাই তোমাকে আলাদা আলাদা করে বুঝতে হবে আসলে কোনটাকে কি বলে। আচ্ছা, ট্যাগ বাদেল রইল আমাদের ফরম্যাটিং। আসলে ফরম্যাটিং বলতে আসলে লেখার যে ধরনগুলো চেঞ্জ করি। এমসিকিউ আসতে পারে নিচের কোনটা ফরম্যাটিং। আসলে ফরম্যাটিংয়ের ক্ষেত্রে যেমন বল ট্যাগ ইউজ করি আমরা, অথবা এস, অথবা ডিলিট, স্ট্রাইক, অথবা ইটালিক, অথবা আন্ডারলাইন, অথবা সুপারস্ক্রিপ্ট, অথবা সাবস্ক্রিপ্ট, এগুলো আসলে ফরম্যাটিং বলা হয়। এমসিকিউ আসতে পারে নিচে ফরম্যাটিং আসলে কোনগুলো। তাহলে বোল্ড, ইটালিয়ান, স্ট্রাইক, আন্ডারলাইন, ডিলিট, সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট, ওগুলোই আসলে বা কোটেশন, ওগুলোকে ফরম্যাটিং বলা হয় থাকে। আচ্ছা, টেক্সট এডিটর সাধারণত নোটপ্যাডকেই বলা হয় টেক্সট এডিটর। আচ্ছা, রঙের ক্ষেত্রে আমরা RGB কালার হিসেবে জানি।
অথবা হেক্সাডেসিমাল ওয়েতে। আমরা RGB কালারের ক্ষেত্রে যদি লাল রং হয়, তো যেখানে রং রয়েছে সেটা আমরা 0 জানতাম, সরি রং নেই যেখানে 0, আর যেখানে রং রয়েছে 255। তো RGBর ক্ষেত্রে লাল রঙের ক্ষেত্রে আমরা কি জানতাম, লালের ক্ষেত্রে রেড, গ্রিন, ব্লু। রেড রয়েছে, তার মানে রেড রয়েছে যেহেতু লাল, তাহলে প্রথমটি 255, 0, গ্রিন নেই, ব্লু নেই। আচ্ছা, এটা যদি আবার সবুজ হতো তাহলে RGBর ক্ষেত্রে আমরা রেড নেই, সবুজ তো রয়েছে, এটা নেই, ব্লু নেই বা নীল নেই, তাহলে প্রথমটা 0, বাদেরটা 255, পরবর্তীটা অবশ্যই 0। এই কোডটা দিলেই আসলে সেই সবুজ রংটা বসবে। তাহলে তুমি অবশ্যই লাল, সবুজ, নীল। আর যদি কালো হয়, কোনো রং নেই, তার মানে RGB বোঝাবে 0, 0 এবং 0। আর যদি সাদা হয়, তার মানে সবটি রঙের সমাহার, তাহলে RGB তিনটা হবে কি 255, 255 এবং 255। এই কোডগুলো আসে আসলে MCQর ক্ষেত্রে। আর হেক্সাডেসিমাল ক্ষেত্রে আমরা জোড়া জোড়া হিসাব করি। হেক্সাডেসিমাল হইতে যদি লাল রং থাকে তাহলে প্রথমটা একটা হ্যাশ দেব লাল। আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা 0, সর্বোচ্চ হলো গিয়া F। তো আমরা যেখানে রং নেই 0, 0, যেখানে রং রয়েছে FF। তাহলে লালর ক্ষেত্রে রেড, গ্রিন, ব্লু, প্রথমটা কিন্তু আছে রং, তাহলে FF। বাদেরটা গ্রিন নাই, তাহলে দুইটা 0, ব্লুও নাই। আর যদি সেটা সবুজ হয়, তার মানে লাল নাই, রেড, গ্রিন আছে, তার মানে সবুজ, FF, পরবর্তীতে 0, 0। যদি আবার সেটা কালো হতো তাহলে হেক্সাডেসিমাল সবটি রং নাই, তার মানে রেড নাই, গ্রিন নেই, ব্লু নেই। আর যদি সেটা সাদা হতো তাহলে FF, দুটি, রেড, গ্রিন, ব্লু সবগুলোই রয়েছে। এভাবে কিন্তু আসলে রঙের আমরা তোমার যে কোডগুলো আছে সেগুলো একটু শিখে যাবে, কারণ MCQ এভাবে ধরে কিন্তু। এখন আসি যে অনেক সময় লিস্ট রিলেটেড, টাইপ রিলেটেড প্রশ্ন করে। OL টাইপ A স্টার্ট ফুল। স্টার্ট একটা অ্যাট্রিবিউট, টাইপ একটা অ্যাট্রিবিউট, সেটা অর্ডার লিস্ট ওর দুইটা অ্যাট্রিবিউট। তাহলে এখন হলো গিয়ে এর ফুল, তাহলে এর আউটপুটটা কি হবে? তার মানে প্রথমে এর কত নম্বর থেকে শুরু করবো আমরা? 4 থেকে। তার মানে A, B, C, D। যেহেতু এটা ছোট হাতের অক্ষর রয়েছে তাহলে প্রথমটা হবে কি D, পরবর্তীটা E। এভাবে আসলে তালিকাটা হবে। আবার যদি টাইপ এখানে ক্যাপিটাল A এবং স্টার্ট এখানে যদি 5 দেওয়া যেত তাহলে প্রথমটা 5, তার মানে প্রথমটা হলো না E, বাদেরটা F। ওভাবে কিন্তু স্টার্ট হলো না। তাহলে এভাবে একটা লাইন দিয়ে বলবে নিচের কোনটি আউটপুট। যদি টাইপ এ স্মল এ থাকে এবং স্টার্ট 4 থাকে তাহলে 4 নম্বরটা থেকে কাউন্ট করবে। যদি টাইপ ক্যাপিটাল এ থাকে এবং স্টার্ট 5 দেওয়া থাকে তার মানে অবশ্যই ফার্স্ট নম্বরটা থেকে হিসাব করবে তুমি। MCQ যেটা আছে যে ক্রোমোটা কি, অথবা তোমার অপেরাটি কি। অপেরা আসলে এইগুলো ওয়েব, সাধারণত ওয়েব ব্রাউজার যদি আসে যে ক্রোমো কি বা অপেরা কি, ওয়েব ব্রাউজার। আর গুগলটা কি? আসলে গুগলটা ওয়েব ব্রাউজার নয়, গুগলটা একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন একটা টুলস আমরা জানি অবশ্যই, সেটা অনেক সময় আসে যে প্রশ্ন আমাদের সার্চ ইঞ্জিন কি কোন নম্বরও। তাহলে গুগল একটা সার্চ ইঞ্জিন, যেটা একটা টুলস, যেটা আসলে খুঁজে তথ্যগুলো বার করে। তার মানে ক্রোমো বা অপেরা বা গুগল সবগুলো কিন্তু এক নয়। তাহলে মনে রাখবে ক্রোমো বা অপেরা এটা ওয়েব ব্রাউজার, আর গুগল যেটা সেটা হলো গিয়ে সার্চ ইঞ্জিন। অনেক সময় MCQ আসে যে ফন্ট যে টাগটা রয়েছে, ফন্ট এটা একটা টাগ। তো এর অ্যাট্রিবিউট কয়টা? 3টা আমরা জানি। একটা হলো গিয়ে ফেস, আর ওটা হলো গিয়ে কালার, ওটা হলো গিয়ে সাইজ। তাহলে ফেসটা সাধারণত বাসার লাগে, আর কালারটা রঙের জন্য। এগুলো কিন্তু অ্যাট্রিবিউট। MCQ আসছে যে ফন্টটা কি? টাগ। তাহলে ফন্টের অ্যাট্রিবিউট কয়টা? 3টা। কয়টি? 3টা। একটা ফেস, এটা কালার, এটা সাইজ। রংটা পরিবর্তনের জন্য কালার, বাসার লাগে যেটা শুদ্ধ MG বাংলা ভাষার জন্য সেটা ফেস, আর সাইজের জন্য আমরা জানি আকারের ক্ষেত্রে আসলে ফন্ট সাইজ ব্যবহার করা হয়। তাহলে অবশ্যই 3টা আমরা অ্যাট্রিবিউট পারবো। এখন আসি যে লিঙ্ক। অনেক সময় বলে যে লিঙ্ক টাগ কোনটি বা হাইপার লিঙ্ক টাগ কোনটি, অথবা একটা পেজ থেকে আরেকটা পেজে সহজে যাওয়ার জন্য, সহজেই। তাহলে এ টাগ বা এনকোড টাগ মনে রাখবে যে এ টাগ বা এনকোড টাগ মানে লিঙ্কের জন্য কোনটা? এনকোড টাগ। লিঙ্কের একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে টার্গেট বলা হয়। লিঙ্কের অ্যাট্রিবিউটটার নাম কি আমরা জানি? টার্গেট। হেডিং রিলেটেড প্রশ্ন আসে, হেডিং বা শিরোনাম। হেডিং কয়টি থাকে? অনেক সময় প্রশ্ন 6টি হেডিং থাকে সাধারণত। H1 সবচেয়ে, যদি এটা ছোট দেও বা বড় দেও, কারণ আমরা জানি HTML কেস সেন্সিটিভ নয়, ছোট বড় দিলে কোনো প্রভাব ফেলবে না। H1 সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ। আর H6 সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, আর মাঝ বাকিগুলো এভারেজ। তার মানে হেডিং রয়েছে 6টা, H1 সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর H6 এটা আসলে ছোট হাতের অক্ষর দিয়ে দিও। H1 সবচেয়ে গুরুত্বপূর্ণ, H6 কম গুরুত্বপূর্ণ বা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ আর কি।
হেডিংটা। তো অনেক সময় IPv4 এর বিট সংখ্যা চায়, অথবা IPv4 6 এর 4 অথবা 6 এর বিট সংখ্যা। এটা 4 যদি 32 বিট হবে, আর 6 হলে 128টি বিট হবে। একটু এমসিকিউর ক্ষেত্রে মনে রেখে যাবে তুমি। এরপরে ইউআরএল হলো ওয়েব পেজের কি আসলে? ইউআরএলটা একটা অ্যাড্রেস সাধারণত। একটা ওয়েব পেজ হলো গিয়া ওয়েব পেজের কি আমরা সাধারণত জানি অ্যাড্রেস। ইউআরএলটা ওয়েব পেজের কি অ্যাড্রেস। অনেক সময় ডোমেইনগুলো আসে, যে যেমন .com, .edu, .bd, এগুলো আসলে ডোমেইন, যেগুলোকে টপ লেভেল ডোমেইন বলা হয় থাকে। আর ইউআরএল এটা একটা অ্যাড্রেস আমরা জানি সাধারণত। অথবা অনেক সময় লেখার মধ্যে S2, SO4 এভাবে দিবে, দিয়ে বলবে নিচের কোনটা টাগ। তাহলে এভাবে দিলে তুমি নিচের কোনটি মানে পি হলে পি হবে, প্রথমে H থাকবে, এরপরে সুপারস্ক্রিপ্ট থাকবে, সরি সাব থাকবে, যেহেতু নিচে রয়েছে সাব ক্লোজ বাদে ASO বাদে O, এরপরে ফোর ক্ষেত্রে সাব ক্লোজ এভাবে আসলে দেওয়া থাকবে। বা অনেক সময় এভাবে দেওয়া থাকবে, বলবে আউটপুট কোনটি, এভাবে তুমি আসলে আউটপুটটা দিবে। যে একটু খেয়াল করবে HTML-টা কীভাবে হয়, আউটপুটটা এভাবে বার করে দিবে। এবং কি আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসগুলো আসলে নাম্বার থাকতে পারে, সর্বনিম্ন 4টি বিট থাকতে পারে, 4 বিট আইপি অ্যাড্রেস। এভাবে কিন্তু আইপি অ্যাড্রেসগুলো দেওয়া থাকে। আইপি অ্যাড্রেস একটা নির্দিষ্ট ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়ে থাকে। আর ইউআরএল হলো ওয়েব পেজের একটা অ্যাড্রেস, আমরা বলেছিলাম। তো IPv4, IPv6 এগুলো আমরা নিশ্চয়ই পারবো, আর এমটি এলিমেন্টগুলো পারবো। তবে যদি এভাবে কোনো পি লাইন সিকুয়েল লেফট বাংলাদেশ দেন পি ক্লোজ, এটা হলো গিয়া ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এটা হলো আসলে মেইন কন্টেন্ট। অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে এমসিকিউ আসবে, যেটা কি মেইন কন্টেন্ট বা কন্টেন্ট বলা হয়, বা কন্টেন্ট এলিমেন্ট বলা হয়। মনে রাখবে এটা কিন্তু কন্টেন্ট। আর টোটালকে বলা হয় উপাদান, আর ও যে এলাইন, এটাকে বলা হয় এট্রিবিউট। কে বলা হয়? এট্রিবিউট। আর এটাকে বলা হয় এট্রিবিউট নেম, সরি এলাইন্ড এট্রিবিউট নেম। আর এটাকে লেফটকে বলা হয় ভ্যালু, মানে ডবল কোটেশনের ভিতরে যেটা থাকবে এটা ভ্যালু। আর ও যে পিটা রয়েছে তাকে বলা হয় ট্যাগ। এভাবে এমসিকিউ নতুন একটা লাইন দিবে, দিয়ে বলবে আসলে নিচের কোনটি হবে। তাহলে তুমি সেম ওয়েতে একটু আনসার দেওয়ার চেষ্টা করবে, যাতে তুমি সহজেই পারো আর কি। এতটুকুই আশা করি। আর একটু রিভাইজ দিয়ে যাবে মানে প্রিভিয়াস কোয়েশনগুলো, তাহলে এই স্টেটমেন্ট রিলেটেড আসলে সহজেই তুমি আসলে এই যে 4 বা 5 যে এমসিকিউগুলো আসবে, তুমি আশা করি সেই 4-5 মার্ক রেখে দিতে পারবে, যেটা আসলে তোমার পাস করার ক্ষেত্রে খুবই সহযোগী হিসাবে অবদান রাখবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।